প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাকাউন্টিং ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে একটি অঙ্ক সমাধান করব। চ্যাপ্টারের নাম হচ্ছে কনসলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আর আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2015 সালে এই অঙ্কটা এসেছে। তো আপনারা যদি এই অঙ্কটা ভালো করে পড়ে দেখেন এবং বাসায় প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই সমাধান করতে পারবেন। তো এই অঙ্ক করার ক্ষেত্রে শুরুতেই আমরা বলে রাখি যে আগের দুটি ক্লাস আছে, দুটি দেখে আসবেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। তো এই অঙ্কে মোটামুটি আমাদের 8টা ওয়ার্কিং করা লাগে এবং একটি ব্যালেন্স শিট করা লাগে। তো এই 8টা ওয়ার্কিং একদম প্রতিটা অঙ্কে সেম ভাবেই করা হয়। তো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আমরা যদি প্রথম ওয়ার্কিংটা দেখি যে কি করতে বলেছে, ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও, মানে হোল্ডিং আর মাইনরিটির মধ্যে যে রেশিও করতে হয় সেটা করতে বলেছে। তো আমরা এই রেশিওটা কিভাবে নির্ণয় করবো, চলুন আগে রেশিওটা কিভাবে নির্ণয় করে দেখি। তো প্রথম হচ্ছে দেখতে হবে শেয়ার ক্যাপিটাল। তো আমরা যদি লাইবিলিটিস এর দিকে আসি, শেয়ার ক্যাপিটাল এবং এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল আছে কত, 2 লাখ টাকা এবং এক একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তো 2 লাখকে যদি আপনি 100 দিয়ে ভাগ দেন তাহলে হয় 2000। তাহলে এস লিমিটেডের মোট শেয়ার সংখ্যা হচ্ছে 2000। এখন আমরা যদি অ্যাসেট সাইডে আসি, যে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড, তাহলে কে ইনভেস্ট করেছে? হোল্ডিং কোম্পানি ইনভেস্ট করেছে, মানে এইচ লিমিটেড। তো কত শেয়ার ইনভেস্ট করেছে? 1400 শেয়ার ইনভেস্ট করেছে। তাহলে এস লিমিটেডের শেয়ার ছিল 2000, তো 1400 যদি আমাদের এইচ লিমিটেড ক্রয় করে নিয়ে যায় তাহলে এস লিমিটেডের অবশিষ্ট রইল 600, কারণ মোট শেয়ার সংখ্যাই তো হচ্ছে 2000। তাহলে আমরা এখানে দেখবো যে হোল্ডিং ইস টু মাইনরিটি কত। তো আমরা কিনে নিয়েছি, হোল্ডিং কোম্পানি কিনে নিয়েছে 1400 এবং তার বাদ বাকি থাকবে হচ্ছে 2000 মাইনাস 1400, তাহলে 600 থাকে। তাহলে 1400 আর 600 এর ভিতর যদি আমরা রেশিও করি তাহলে 7:3 আসে। যেমন 3 দ্বিগুণে 6 এবং 7 দ্বিগুণে 14, তাহলে আমাদের রেশিও হলো 7:3। এরপর আমরা করব হচ্ছে 2 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট, মানে চলতি বছরের প্রফিট কত। তো আমরা যদি এই পাশে লাইবিলিটিস এর দিকে তাকাই, যে প্রফিট আছে 34,000 বাট লেস লস ফর 2015। আমাদের অঙ্ক কোন সালের? 2015 সালের। এবং লস কত? 8,000। তার মানে আমাদের প্রফিট হয় নাই কিন্তু লস হয়েছে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট তো হবে না, কারেন্ট ইয়ার কি হবে? লস হবে। তাহলে কারেন্ট ইয়ার লস কত আমাদের? 8,000। এরপর আসি ক্যাপিটাল প্রফিটে। তো ক্যাপিটাল প্রফিটের শুরুতেই আমরা দেখবো যে অঙ্কে জেনারেল রিজার্ভ আছে কিনা। তাহলে অবশ্যই আমরা জেনারেল রিজার্ভের দিকে দিকে তাকাই, তাহলে জেনারেল রিজার্ভ আছে, কিন্তু তাকাবো কোনটার দিকে? এস লিমিটেডের। তাহলে এস লিমিটেডের জেনারেল রিজার্ভ আছে আমার কত? 40,000 টাকা। তাহলে আমরা এস লিমিটেডের জেনারেল রিজার্ভ দিলাম কত? 40,000 টাকা। এবং এটার সাথে পিছনের বছরের যে লাভটা থাকে সেটা যোগ হয়। লাভ থাকলে যোগ হবে এবং লস থাকলে বাদ যাবে। তাহলে আমরা যদি লাইবিলিটিসে দেখি যে প্রফিট আছে 34,000, যেহেতু 2015 সালে লস হচ্ছে 8,000, তাহলে এই যে প্রফিটটা এটা অবশ্যই আগের বছরের, মানে 14 সালের। তাহলে লাস্ট ইয়ার প্রফিট কত? 34,000 টাকা। তাহলে এটা যোগ হবে। এখানে ক্যাপিটাল প্রফিট নির্ণয় আসলে আমাদের এই জিনিসগুলো বিগত বছরের যে লাভটা সেটাই যায়, প্রফিট থাকলে যোগ হয় এবং লস থাকলে বাদ যায়। তাহলে আমরা লাস্ট ইয়ার প্রফিট যোগ দিলাম কত? 34,000 টাকা। এরপর আমরা যদি অঙ্কের একদম লাস্ট সমন্বয়টা একটু খেয়াল করি, যে আছে দ্য ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড আন্ডার ভ্যালুড 4000, মানে মূল্যায়ন করা হয়নি। তাহলে মূল্যায়ন করা যেটা হয় নাই সেটা আমাদের কি করতে হবে? এখানে যোগ দিতে হবে। তাহলে আমরা দিলাম যে আন্ডার ভ্যালুড অ্যাসেট কত? 4000, তাহলে সবগুলো যোগ করলে হয় 78,000। তাহলে আমরা জানি ওয়ার্কিং 3 এবং ওয়ার্কিং 5 এটাকে অবশ্যই বন্টন করে দিতে হয়। তাহলে আমরা বন্টন করে দেবো হোল্ডিংকে এবং মাইনরিটিকে। কিভাবে? এই যে রেশিও করছি 7 আর 3 যদি যোগ করি তাহলে 10 হয়। তাহলে 10-এর 7 অংশ হচ্ছে হোল্ডিং এর এবং 10-এর 3 অংশ হচ্ছে মাইনরিটি। তাহলে 10-এর 7 আমরা হোল্ডিং এ দিয়ে দিলাম এবং 10-এর 3 হচ্ছে মাইনরিটিতে দিয়ে দিলাম। এরই মাধ্যমে আমাদের 3 নম্বর ওয়ার্কিং শেষ। এবার যদি আমরা 4 নম্বর ওয়ার্কিংটা একটু করার চেষ্টা করি। 4 নম্বর ওয়ার্কিং গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। যদি রেজাল্ট প্লাস হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ, আর যদি রেজাল্ট মাইনাস হয় তাহলে গুডউইল। চলেন আমরা করি। তাহলে প্রথমে হচ্ছে শেয়ারটা কিনেছি। কত শেয়ার কিনেছে? 1400 শেয়ার কিনেছে। তাহলে 1400 শেয়ার একটা দাম কত? একটা দাম হচ্ছে 100 টাকা। তাহলে 1400 গুণ 100 দিলে 1,40,000 টাকা হয়, যেটা আমরা এখানে দেখাইছি। এরপর এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট। কোথায় পেলাম? এই যে 3 নম্বর ওয়ার্কিং এ যে শেয়ার অফ হোল্ডিং এর অংশটুকু ক্যাপিটাল প্রফিট 54,600 আছে, এটা আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করলাম 54,600 ক্যাপিটাল প্রফিট। এরপর এখান থেকে বাদ দিব আমরা কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? যেটা আমরা ক্রয় মূল্য কিনেছি। কোথায় পাবো? এই যে আমরা অ্যাসেটে চলে আসবো, ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড। তাহলে 1400 শেয়ার কিনেছি কত টাকা দিয়ে? 1,56,000। তাহলে এটা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে 1,56,000। তাহলে টাকাটা কি প্লাস এসেছে না মাইনাস? তাহলে প্লাস এসেছে। প্লাস আসলে আমরা কি বলি? এটা ক্যাপিটাল
রিজার্ভ। আর যদি মাইনাস আসতো তাহলে আমরা লিখতাম গুডউইল। তাহলে এরই মাধ্যমে আমাদের 4 নম্বর ওয়ার্কিং শেষ হলো। চলো আমরা 5 নম্বর ওয়ার্কিং করি। তাহলে 5 নম্বর ওয়ার্কিং কি বলেছে? রেভিনিউ, প্রফিট বা লস। তাহলে রেভিনিউ প্রফিট লস হচ্ছে কারেন্ট ইয়ার যেটা হয়, মানে 2 নাম্বার যে ওয়ার্কিংটা আমরা করবো এখানে যে টাকাটা আছে হুবহু সেই টাকাটাই আমরা নিয়ে আসবো। তাহলে এখানে কিন্তু লস হয়েছিল 8,000 টাকা, তাহলে আমরা এখানে রেভিনিউ লস দিব 8,000 এবং আমরা বলি যে 3 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা আমরা ভাগ করে দেবো। তাহলে আমরা ভাগ করে দিলাম শেয়ার অফ হোল্ডিং এ 10/7 অংশে এবং শেয়ার অফ মাইনরিটিতে 10/3 অংশ। তাহলে 2400 টাকা এবং 5600 টাকা আমরা ভাগ করে দিলাম। এরপর আমরা মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট মানে কি? সাবসিডিয়ারি কোম্পানির যে অংশটুকু আছে সেটুকু যাবে। তাহলে আমাদের শেয়ার রয়ে গেছিল কত? 2000 থেকে যদি আমরা 1400 বাদ দিই তাহলে মাইনরিটির অংশ 600 ছিল। তাহলে 600 এক একটার দাম কত? এক এক দাম 100 টাকা। তাহলে 600 গুণ 100 আমরা দিলাম 60,000 টাকা। এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট। কোথায়? এই যে আমরা 3 নম্বর ওয়ার্কিং এ করেছিলাম। শেয়ার অফ মাইনরিটির অংশ ছিল 23,400। তাহলে আমরা ক্যাপিটাল প্রফিট দিলাম 23,400। এর সাথে যোগ হবে রেভিনিউ লস। যোগ হবে রেভিনিউ প্রফিট হলে, বাট প্রফিট হলে লস হয়েছে 2400 টাকা। তাহলে আমরা লেস দিয়ে দিলাম যে লেস রেভিনিউ লস 2400, তাহলে আমাদের হলো 81,000। এরপর আমরা আনরিয়ালাইজ প্রফিট করব। কোথায়? চলেন একটু দেখে আসি আনরিয়ালাইজ প্রফিট কোথায় আছে। এই যে 4 নম্বর সমন্বয়টা যে আমরা করি, দ্য স্টক অফ এস লিমিটেড includes goods sent to H Limited market price 4,000 which include 25% profit on cost। তাহলে প্রফিট অন কস্ট থাকলে আমাদের কিভাবে বের করতে হয় আমরা বিগত ক্লাসে দেখেছি যে উপরে 25 নিচে 125। তাহলে দিলে আমাদের কথা 800 টাকা। তাহলে চলেন আমরা একদম অঙ্কের লাস্ট ওয়ার্কিং যেটা 8 নাম্বার, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেখাইতে হবে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চলেন আমরা দেখি লাইবিলিটিসে কয় টাকা দেওয়া ছিল। এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 2 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে 2,80,000। তাহলে আমরা দিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শোন ইন ব্যালেন্স শিট হচ্ছে 2,80,000। এটার সাথে যোগ হবে রেভিনিউ লস, বাট রেভিনিউ লস না, রেভিনিউ প্রফিট যোগ হতো, যেহেতু রেভিনিউ লস আছে এটা বাদ যাবে, তাহলে 5,600 আমরা বাদ দিয়ে দিলাম রেভিনিউ লস 5,600 এবং এটা থেকে বাদ যাবে আনরিয়ালাইজ প্রফিট কত? 800। তাহলে আমরা এটা থেকে আনরিয়ালাইজ প্রফিট বাদ দিলাম 800। তাহলে আমাদের হলো 2,73,600। তাহলে এরই মাধ্যমে আমাদের 8টা ওয়ার্কিং যে করা লাগে 8টা ওয়ার্কিং আমরা সম্পূর্ণ করতে পারছি। এখন চলেন আমরা অঙ্কে যা চাইছিল, কি চাই? কনসলিডেটেড ব্যালেন্স শিট চাই। এই যে বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট, এইটা ছাড়া আর কিছুই অঙ্কে যাবে না, কনসলিডেটেড ব্যালেন্স শিটই যাবে। তাহলে আমরা একটা ছক করলাম কনসলিডেটেড ব্যালেন্স শিটের এইচ লিমিটেড অ্যান্ড সাবসিডিয়ারি এস লিমিটেডের। প্রথমে আমরা ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস আছি। প্রথমে লিখব ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল নিব, শেয়ার ক্যাপিটাল কার টাকা? এই 2 লাখের টাকা তো আমরা করে ফেলেছি শেয়ার ভাগ করে। তাহলে কার টাকা আছে? এইচ লিমিটেডের আছে কত টাকা? 10 লাখ টাকা। তাহলে আমরা দেখাইলাম 10 লাখ। এবার আমরা একটা শিরোনাম দিব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। প্রথমে নিব জেনারেল রিজার্ভ। তাহলে আমরা লিখলাম জেনারেল রিজার্ভ। এখন জেনারেল রিজার্ভ তো দুইটা ছিল, একটা এস লিমিটেডের একটা এইচ লিমিটেডের। তাহলে এস লিমিটেডের কাজ তো আমরা করে ফেলেছি। কোথায়? এস লিমিটেডের কাজ আমরা করে ফেলেছি হচ্ছে আমাদের যে ওয়ার্কিং করেছিলাম আমরা এই যে জেনারেল রিজার্ভ করে ফেলেছি। তাহলে আমাদের বাদ থাকে কোনটা? বাদ থাকে হচ্ছে এইচ লিমিটেডের কত? 1,10,000। তাহলে আমরা 1,10,000 নিলাম। এরপর আমরা ক্যাপিটাল রিজার্ভ নিব। আমাদের এই যে 4 নম্বর ওয়ার্কিং এ হয়েছিল ক্যাপিটাল রিজার্ভ কত? 38,600। তাহলে আমরা দিলাম 38,600। এরপর আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিব কত? এই যে 2,73,400 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ওয়ার্কিং 8 2,73,400। এরপর যদি দেখি কি আছে, বিলস পেয়েবল আছে কত টাকা আছে দেখি? 6,000 টাকা। তো বিলস পেয়েবল থাকলে মাঝে মাঝে বিলস রিসিভেবল থাকে কত টাকা? 10,000 টাকা। তার মানে আমরা পুরোটাই আমাদের এখান থেকে বাদ দিতে হবে, যেহেতু বিলস পেয়েবল ওই পাশে বেশি। তাহলে বিলস পেয়েবল অ্যাকসেপ্টেড টু এইচ লিমিটেড 6,000 আমরা দিয়ে দিলাম। এরপর আসে দেখি সানড্রি ক্রেডিটর্স আছে আমাদের, সানড্রি ক্রেডিটর্স 12,000 আর 4,000। তাহলে এইচ প্লাস এস 12,000 4,000 16,000 হয়। তাহলে 16,000 আমরা দিলাম। এরপর যদি আমরা দেখি যে সমন্বয় আছে, হ্যাঁ এই যে 3 নম্বর সমন্বয় আছে, দ্য সানড্রি ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইনক্লুডস 3,000 গুডস অফ সাপ্লাইড বাই এস লিমিটেড, মানে ইন্টার ট্রানজাকশন আছে। তাহলে আমরা ইন্টার ট্রানজাকশন দিলাম, একজনের একজনের ভিতরে থাকলে সেটা ইন্টার ট্রানজাকশন, তাহলে দিলাম 13,000 এবং সর্বশেষ আমরা নিব মাইনরিটি ইন্টারেস্ট। কোথায় পাবো? ওয়ার্কিং নাম্বার 6। এই যে মাইনরিটি ইন্টারেস্ট কত ছিল আমাদের? 81,000 টাকা। তাহলে আমরা মাইনরিটি ইন্টারেস্ট যেটা ওয়ার্কিং 6 81,000 টাকা নিলাম। এরপর চলুন আমরা অ্যাসেট সাইড করি। তাহলে অ্যাসেট সাইড আমরা কি করব? প্রথমেই দেখি কি আছে। প্রথমে আছে ফিক্সড অ্যাসেট 7,80,000 1,68,000। এই যে এইচ প্লাস এস 7,68,000 আর 7,80,000 1,68,000 যোগ করলে হয় 9,48,000। এর সাথে আমাদের একটা সমন্বয় ছিল আন্ডার ভ্যালুড, মানে মূল্যায়ন করা হয় নাই, ওভার ভ্যালুড হলে বাদ দিতে হয়, আন্ডার ভ্যালুড হলে যোগ দিতে হয়। তাহলে আন্ডার ভ্যালুড অ্যাসেট 4,000। তাহলে আমরা দিলাম যে আন্ডার ভ্যালুড অ্যাসেট 4,000 যোগ দিলাম 9,52,000 আসে। এরপর চলেন ইনভেস্টমেন্টের কাজ তো করছি এবং স্টক আছে, স্টক
3,90,000, তাহলে আমরা যোগ দিব স্টক ইন ট্রেড 3,90,000, এর সাথে থেকে বাদ যাবে আনরিয়ালাইজ প্রফিট কত 800। তাহলে আনরিয়ালাইজ প্রফিট আমরা বাদ দিলাম 800, আমাদের যেটা হয় সেটা আমরা পরের কলামে নিয়ে নিলাম। এরপর যদি দেখি কি আছে, এরপর সানডে ডেপ্টরস আছে 1,30,000 10,000, তাহলে আমরা সানডে ডেপ্টরস এস প্লাস এস 1,30,000 আর 10 1,40,000, তাহলে এই যে আমরা এইমাত্র ক্রেডিটর্স লিখেছিলাম 3,000 টাকা বাদ দিয়েছিলাম, এই 3,000 টাকা এই পাশ থেকেও বাদ যাবে কারণ এটা ইন্টার ট্রানজেকশন, তাহলে বাদ দিলে হয় 1,37,000, সেটা আমরা দেখাইলাম। এবার বিল রিসিভেবল আছে 10,000, তাহলে বিল রিসিভেবল 10,000 লিখলাম, কিন্তু বিলস পেয়েবল এইখানে বাদ দিচ্ছিলাম 6,000 ইন্টার ট্রানজেকশন, তাহলে 6,000 বাদ দিলে 4,000 থেকে 4,000 আমরা নিলাম। এরপর যদি দেখি ক্যাশ ইন হ্যান্ড আছে 26,000 আর 8,000, তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড এস প্লাস এস 26,000 আর 34,000 হয়। এখন যদি দুই পাশে আমরা যোগ করি, এই পাশে হয় 15,16,200, এই পাশে 15,16,200। আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পেরেছি। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, যেটা কাম্য নয়। সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও ভবিষ্যতে বানানোর আরও আকাঙ্ক্ষা থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।